হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার স্টাডি 0.2 সবাইকে স্বাগত। দেখো, আমি আজকে তোমাদেরকে মৌর্য বংশ, পরবর্তী মৌর্য যুগ এবং কুষাণ যুগ সবটাই তোমাদেরকে শেষ করব। তোমরা যদি এইটা ভালোভাবে ক্লাসটা করো, আমার মনে হয় মৌর্য বংশ, পরবর্তী মৌর্য যুগ এবং কুষাণ যুগের আর এক্সট্রার কোনো নোট পড়া তোমাদের দরকার নেই। জাস্ট তখন তোমাকে কোয়েশ্চেন সলভ করতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা লাইন যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো তোমাদেরকে A to Z বলবো। সঙ্গে থেকেও আমি তোমাদেরকে বাংলাতেই পড়াবো। এই পরীক্ষায় তোমার এই মৌর্য বংশ এবং কুষাণ যুগ প্রত্যেকটা এক্সামের জন্য ইকুয়াল ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? প্রত্যেকটা এক্সামে এসএসসি বলো, ডাব্লিউবিসিএস বলো, ডাব্লিউবিপি বলো, কলকাতা পুলিশ বলো, কলকাতা পুলিশ এসআই বলো, ডাব্লিউবিপি এসআই বলো, প্রত্যেকটা এক্সামের জন্য ইকুয়াল ইম্পর্ট্যান্ট। আর তোমরা যদি এই পিডিএফটা পেতে চাও, আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে পিডিএফটা সংগ্রহ করতে পারো। ওকে, চলো আর কথা বাড়াবো না, স্টার্ট করি। আর যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার কাছে যারা ক্লাস করতে চাও, অবশ্যই আমার লাস্ট পর্যন্ত থাকো, আমি সব A to Z বলে দেবো, সেই মতো করলেই হবে। চলো, মৌর্য বংশ এবং পরবর্তী মৌর্য যুগ ও কুষাণ যুগ তোমাদেরকে আজকে আমি পড়াবো। ফার্স্ট মৌর্য বংশ দেখো, 324, 322 থেকে 187 আর হচ্ছে 185 খ্রিস্টাব্দ পূর্ব। ওকে, যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট আমি সেগুলোই পড়াবো, এক্সট্রা অন্য কোনো পয়েন্ট আমি পড়াবো না। দেখো, প্রথম দেখো মৌর্য বংশের ইতিহাসের উপাদান, সাহিত্যিক উপাদান। প্রথমে হচ্ছে মুদ্রা রাক্ষস। মুদ্রা রাক্ষস লেখককে, এটা হচ্ছে বিশাখ দত্ত। মুদ্রা রাক্ষসের লেখককে বিশাখ দত্ত। এই নাটকটি থেকে আমরা জানতে পারি কি, যে চন্দ্রগুপ্ত মৌর্য কীভাবে চাণক্যের সাহায্যে নন্দদের ক্ষমতাচ্যুত করে। এইখান থেকে আমরা কি জানতে পারি মুদ্রা রাক্ষসের লেখা বিশাখ দত্ত থেকে, যে তোমার চন্দ্রগুপ্ত মৌর্য কীভাবে চাণক্যের সাহায্যে নন্দদের ক্ষমতাচ্যুত করে। ওকে, চলো এবার আমরা অর্থশাস্ত্রটা দেখব। অর্থশাস্ত্র কার লেখা? কৈটিল্য, চাণক্য এবং বিষ্ণুগুপ্তর কর্তৃত্ব লেখা হচ্ছে অর্থশাস্ত্র। অর্থশাস্ত্রতে কি আছে? অর্থশাস্ত্রতে আছে যে 15টি অধিকরণ এবং 180টি প্রকরণে বিভক্ত। জাস্ট এইটুকু মনে রাখলেই হলো, এক্সট্রা কোনো ইম্পর্টেন্ট জানা দরকার নেই। এবার আসছে ইন্ডিকা। ইন্ডিকা কার লেখা? আমরা সবাই জানি মেগাস্তিনিসের লেখা ইন্ডিকা। ইন্ডিকার কোথাকার রাষ্ট্রদূত ছিল? সিরিয়ার রাজা সেলুকাসের রাষ্ট্রদূত ছিল। এছাড়া তিনি মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় এসেছিলেন। ইন্ডিকা থেকে জানতে পারি আমরা পাটলিপুত্র নগরীর পৌর প্রশাসন সম্পর্কে জানতে পারি, ভীষণ ইম্পর্টেন্ট এগুলো। এছাড়া ইন্ডিকা থেকে জানা যায় যে মেগাস্তিনিস ভারতীয় 60টি জাতিতে বিভক্ত করেছিল। এই 60টি জাতি পরীক্ষায় আসে। দার্শনিক, কৃষক, সৈনিক, মেষপালক, কারিগর, ম্যাজিস্ট্রেট, কাউন্সিলর। পরীক্ষায় কোয়েশ্চেন আসে যে মেগাস্তিনিস যে 60টি জাতির কথা বলেছিল তার মধ্যে কোনটি উল্লেখ ছিল না, পরীক্ষায় আসে এইভাবে। সো তোমাদেরকে 60টাই মুখস্থ করতে হবে। নেক্সট দেখো, এবার আসছে আমরা দীপবংশ আর মহাবংশ। দীপবংশ মহাবংশতে কি আছে? এই বৌদ্ধ গ্রন্থ দুটি থেকে শ্রীলঙ্কার ইতিহাস সম্পর্কে জানতে পারি। দীপবংশ এবং মহাবংশ থেকে আমরা শ্রীলঙ্কার ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারি। অশোক তার 99 জন ভাইকে হত্যা করে। অশোক কজন ভাইকে হত্যা করে? 99 জন ভাইকে হত্যা করে। ঠিক আছে, জাস্ট এইটুকু জেনে রাখলেই হলো। এছাড়া দেখো, অশোককে আমরা প্রিয়দর্শী বলি, ঠিক আছে? চলো পরে আসছে ওগুলো। এবার দেখো 14টি শিলালিপি গিরিশাসন, যেটা ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষায়। যেমন তোমার কালসি, দেরাদুন, উত্তরপ্রদেশ। মানসেরা, এটা হচ্ছে হাজারা জেলা, পাকিস্তান। ওকে, চলো আমরা নেক্সট পেজে যাই। এবার আমরা গিরিশাসনগুলো দেখে নিই। ওকে, প্রত্যেকটা গিরিশাসন ইম্পর্টেন্ট, তবে যেগুলো একদম মোস্ট ইম্পর্টেন্ট আমি সেগুলোই পড়াবো। প্রথম গিরিশাসনটা ভীষণ ইম্পর্টেন্ট।
পশু বলির উপর নিষেধাজ্ঞা এবং উৎসব সমাবেশের কথা উল্লেখ করা আছে প্রথম গিরিশাসনে। দ্বিতীয় গিরিশাসন কি বলছে? যে সামাজিক কল্যাণ সংক্রান্ত পদক্ষেপ এবং চোল পাণ্ড্যের রাজ্য চিকিৎসকদের প্রেরণ এবং ব্রাহ্মণদের শ্রদ্ধার কথা উল্লেখ করা আছে। এছাড়া তৃতীয় গিরিশাসনে কি বলেছে দেখো, যে জুত রাজুক প্রাদেশিক প্রমুখ অধিকারীদের নিয়োগ কথা বলা হয়েছে। চতুর্থ গিরিশাসনে কি বলেছে? গুরুজন এবং আত্মীয় স্বজনদের শ্রদ্ধা ভেরিঘোষ থেকে ধর্মঘোষে রূপান্তর করার জন্য বলেছে। ওকে। পঞ্চম গিরিশাসন কি বলেছে? যে প্রভু এবং ভিত্তের সম্পর্ক বন্দীদের প্রতি যথাযথ ব্যবস্থা এবং ধর্ম মহামাত্রদের কর্তব্য। এবার আসছে আমরা অষ্টম গিরিশাসন, ধর্মযাত্রা ব্যবস্থা। প্রত্যেকটা ইকুয়াল ইম্পর্টেন্ট, বারবার বলছি। একাদশ গিরিশাসন, এটা জনগণের মধ্যে ধর্মপ্রচার। ত্রয়োদশ মানে 13 নম্বর গিরিশাসন, এটা আরও ইম্পর্টেন্ট, কলিঙ্গ যুদ্ধের বিবরণ উল্লেখ করা আছে। ঠিক আছে, 13 নম্বর গিরিশাসনে কলিঙ্গ যুদ্ধের কথা উল্লেখ করা আছে। এবার আসছি সেকেন্ড কলিঙ্গ গিরিশাসন। এখানে রয়েছে অশোকের সে বিখ্যাত উক্তি, সকল প্রজাই আমার সন্তান, রাইট? তো এটা ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। এবার আসছি ভাব্রু গিরিশাসন। এটি বর্তমান কলকাতায় রাখা আছে। বোল্ডারের উপর খোদিত শিলালিপিটি উৎসস্থল ছিল বৈরাট পাহাড়ের মাথায়। এতে বৌদ্ধ ধর্মের প্রতি অশোকের ভালোবাসা, প্রতি ভক্তি শ্রদ্ধার কথা বর্ণিত উল্লেখ করা আছে। চলো ব্যাস এইটুকু এই পেজে জানলেই হলো। এবার আসছি আমরা চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য সময়কালটা হচ্ছে 324 থেকে 300 খ্রিস্টাব্দ পূর্ব। ঠিক আছে, চন্দ্রগুপ্ত মৌর্য দেখো এক্সট্রা আরও ইম্পর্টেন্ট চন্দ্রগুপ্ত সম্পর্কে আছে, যেগুলো আমি এই পয়েন্টগুলো বলে নিই। 7টা পয়েন্ট আছে, তারপর আমি সেগুলো বলবো। ওকে, দেখো ফার্স্ট চন্দ্রগুপ্ত মৌর্য বৌদ্ধ মত অনুযায়ী চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন ক্ষত্রিয়। চন্দ্রগুপ্ত মৌর্য ওয়াজ আ ক্ষত্রিয়। ঠিক আছে, এবার কি আসছে? চন্দ্রগুপ্ত মৌর্য চাণক্য এবং বিষ্ণুগুপ্ত কৈটিল্যর সাহায্যে নন্দদের সাহায্যে ধননন্দকে ক্ষমতাচ্যুত করে সাম্রাজ্য স্থাপন করে। বুঝতে পেরেছো তো? এর আগেও দেখলে যেটা চন্দ্রগুপ্ত মৌর্য বিষ্ণুগুপ্ত এবং তোমার কৈটিল্যের সাহায্যে নন্দদের শেষ রাজা ধননন্দকে ক্ষমতাচ্যুত করে মৌর্য বংশ প্রতিষ্ঠা করে। এবার 3 নম্বরটা কি বলেছে দেখো, যে 305 খ্রিস্টাব্দ পূর্ব চন্দ্রগুপ্ত মৌর্য সিরিয়া রাজা সেলুকাসকে পরাজিত করে। 305 খ্রিস্টাব্দ পূর্ব চন্দ্রগুপ্ত মৌর্য সিরিয়ার রাজা সেলুকাসকে পরাজিত করে। এছাড়া 303 খ্রিস্টাব্দ পূর্ব চন্দ্রগুপ্ত মৌর্য 500 হাতি দান করেন এবং পরবর্তী সিন্ধু অববাহিকা অঞ্চলে মৌর্যদের আধিপত্য স্থাপত্য করেন। এছাড়া চন্দ্রগুপ্ত মৌর্য সেলুকাসের মধ্যে বিবাহ বন্ধনে সম্পর্কিত হয়। 5 নম্বর পয়েন্ট কি বলেছে, চন্দ্রগুপ্ত মৌর্য সেলুকাসের মধ্যে বন্ধুত্বপূর্ণ। দেখো এই চন্দ্রগুপ্ত মৌর্যের মধ্যে সেলুকাসের একটা ঝামেলা হলো, তারপর তাদের মধ্যে একটা চুক্তি হলো। কি চুক্তি? যে বিবাহ হলো, তার মেয়ের সঙ্গে চন্দ্রগুপ্তর সঙ্গে সেলুকাসের মেয়ের সঙ্গে বিবাহ হলো। এবার কি বলেছে দেখো, এবং তার সঙ্গে 500 হাতি দান করলো। কে? চন্দ্রগুপ্ত। কাকে? সেলুকাসকে। এবার কি বলেছে দেখো, চন্দ্রগুপ্ত মৌর্য সেলুকাসের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন কর মেগাস্তিনিস সেলুকাসের রাষ্ট্রদূত হিসাবে চন্দ্রগুপ্তের রাজসভায় আসেন। এবার 6 নম্বর কি বলেছে দেখো, জৈন মত অনুযায়ী চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে তার পুত্র বিন্দুসারের জন্য সিংহাসন ত্যাগ করে। শেষ জীবনে চন্দ্রগুপ্ত মৌর্য বিন্দুসারের জন্য সিংহাসন ছেড়ে দেয় এবং জৈন ধর্ম গ্রহণ করে। কে? চন্দ্রগুপ্ত মৌর্য। এরপর 7 নম্বর পয়েন্ট কি দেখো, চন্দ্রগুপ্ত মৌর্য তার ধর্মীয় গুরু ভদ্রবাহু এবং অন্যান্য
যৌন সন্ন্যাসীদের সঙ্গে দক্ষিণ ভারতে যান এবং জৈন রীতি অনুযায়ী অন্বেষণ এবং মহীশূরে তার শ্রবণ বেলায় দেহত্যাগ করেন। পরীক্ষায় আসে যে চন্দ্রগুপ্ত মৌর্য কোথায় দেহত্যাগ করে, তখন মহীশূরের কাছে শ্রবণ বেলায় বেলগোলায় তার দেহত্যাগ করেন। ওকে, এবার যদি আমি চন্দ্রগুপ্ত মৌর্যের মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টগুলো বলি, তাহলে যদি বলা যায় তিনি একজন অ্যাকর্ডিং টু দ্য ব্রহ্মিক্যাল লিটারেচার ছিল। এছাড়া চন্দ্রগুপ্ত মৌর্য ওয়াজ আ শূদ্র। 303 অ্যাকর্ডিং টু দ্য ট্রিটি অফ চন্দ্রগুপ্ত গট কাবুল, ঠিক আছে। এছাড়া দিস ট্রিটি ওয়াজ ডিক্লেয়ার বাই রমিলা থাপার। আর একটা হচ্ছে তার রিলিজিয়ান তোমার টিচার ছিল ভদ্রবাহু, বুক ছিল তোমার জৈনকল্প। ওকে, এছাড়া চন্দ্রগুপ্ত মৌর্যের টাইটেল ছিল ফার্স্ট এম্পায়ার অফ বিল্ডার। 2 নম্বর যদি বলা যায় ফার্স্ট হিস্ট্রিক্যাল এম্পায়ার অফ ইন্ডিয়া। 3 নম্বর যদি বলা যায় শূদ্র চেটাস অ্যান্ড্রোচেটাস গিফট টাইটেল অফ গ্রিকরা। আর 4 নম্বর যদি বলি ফার্স্ট ন্যাশনাল রুলার অফ ইন্ডিয়া। ওকে, চলো এই কটাই। এবার আমরা আসবো বিন্দুসার। বিন্দুসারের সময়কালটা হচ্ছে 300 থেকে 273 খ্রিস্টাব্দ পূর্ব। বিন্দুসার তিনি অমৃতঘাত এবং অমৃত চেটাস নামে পরিচিত ছিলেন। বিন্দুসার অমৃতঘাত এবং অমৃত চেটাস নামে পরিচিত ছিলেন। এবার বিন্দুসার সম্পর্কে যদি বলি, তিনি আজীবক ধর্মের অনুগামী ছিলেন এবং বরাবর গুহা আজীবকের উদ্দেশ্যে দান করেন। ঠিক আছে, তিনি আজীবক ধর্মের অনুগামী ছিলেন এবং বরাবর গুহা আজীবকের উদ্দেশ্যে দান করেন। 3 নম্বর যদি বলি, 2জন গ্রিক রাষ্ট্রদূত ডাইমেকাস এবং ডাইনোসিয়াস বিন্দুসারের রাজদরবারে এসেছিলেন। পরীক্ষায় আসে যে ডাইমেকাস এবং ডায়োনোসিয়াস কার রাজদরবারে আসে, তখন বিন্দুসারের রাজদরবারে আসে, পরীক্ষায় আসে। এবার আসছি বিন্দুসার সম্পর্কে যদি কিছু বলি, সেরকম কিছু নেই। চলো অশোক সম্পর্কে এবার আমরা যাই। অশোক কি বলে, মৌর্য বংশের সর্বশেষ রাজা। মৌর্য বংশের সর্বশেষ রাজা হচ্ছে অশোক। 269 অশোকের রাজ্যাভিষেক দীপবংশ এবং মহাবংশ অনুযায়ী অশোক তার বড় ভাই ভ্রাতা সুসীম সহ 99 জন ভাইকে হত্যা করে ক্ষমতা দখল করে। 3 নম্বর দেখো, 261 খ্রিস্টাব্দ পূর্ব তিনি কলিঙ্গ জয় করেন। কত শিলালিপিতে আছে? ত্রয়োদশ। 13 নম্বর শিলালিপিতে উল্লেখ করা আছে। এছাড়া 250 খ্রিস্টাব্দ পূর্বে তৃতীয় বৌদ্ধ সম্মেলন, তার সময় পাটলিপুত্র সংগঠিত হয়। 5 নম্বর দেখো, রাধাগুপ্ত ছিল অশোকের প্রধানমন্ত্রী, পরীক্ষায় আসে। 6 নম্বর দেখো, উপাধি ছিল দেবনামপ্রিয় প্রিয়দর্শী। 7 নম্বর দেখো, অশোক তার বিচার ব্যবস্থায় দণ্ড সমতা এবং ব্যবহার সমতা নীতি প্রবর্তন করেন। 8 নম্বর হচ্ছে অশোক জনগণের কল্যাণে ধর্ম প্রচার জন্য ধর্ম মহামাত্র নিয়োগ করেন। এছাড়া বিখ্যাত উক্তি হচ্ছে সকল প্রজাই আমার সন্তান। আর 10 নম্বর পয়েন্ট যদি বলি, 84,000 বৌদ্ধ স্তূপ তিনি নির্মাণ করেন। তো দেখো, আমি তোমাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টগুলোই তুলে ধরছি, আমি এক্সট্রা কোনো পয়েন্ট তোমাদেরকে বলছি না, ঠিক আছে। সো যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আমি সেইটুকুই তুলে ধরছি তোমাদের। এবার আসছি বৃহদত্ত। শুধু এটাই জেনে রাখো যে পুষ্যমিত্র শুঙ্গ তাকে হত্যা করে, ঠিক আছে। চলো, এখানে অত ইম্পর্টেন্ট কিছু নেই, জানার দরকার নেই। চলো, মৌর্য বংশের পরবর্তী যুগ। শুঙ্গ বংশ প্রতিষ্ঠাতা হচ্ছে পুষ্যমিত্র শুঙ্গ, পরীক্ষায় আসে। শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে পুষ্যমিত্র শুঙ্গ। এবার আসছে অগ্নিমিত্রর কালিদাস রচিত
মালবিকাগ্নি মিত্রম নাটকটি রচনা করেন। এছাড়া দেবভূতি শুঙ্গ বংশের শেষ রাজা। এবার আসছে বাসুদেব, এটা হচ্ছে কাম্য বংশের প্রতিষ্ঠাতা। সুষমন, এটা হচ্ছে কাম্য বংশের শেষ রাজা। চেদি, এটা হচ্ছে চেদি বা চেদি বংশ। মেষবর্মন, এটা হচ্ছে এই বংশের প্রথম রাজা। তবে যে খারবেল হচ্ছে সর্বশেষ এবং সর্বাপেক্ষা শক্তিশালী রাজা ছিল। হাতিগুম্পা শিলালিপিতে তবে কৃতিত্বের কথা জানা যায়। এছাড়া তিনি ছিলেন জৈন ধর্মের অনুগামী। এবার হচ্ছে ইন্দো গ্রিক, ঠিক আছে। আলেকজান্ডারের পর সর্বপ্রথম গ্রিক শাসক ছিলেন, ভারতের এক বড় অংশ দখল করেন। এছাড়া তার রাজধানী ছিল সাকল। এছাড়া তিনি ভারতীয় রাজা উপাধি গ্রহণ করেন। এবার আসছে মিনান্দার, সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ইন্দো গ্রিক শাসক। মিনান্দার, তার রাজধানী ছিল সাকল। নাগসেন কর্তৃক বৌদ্ধ ধর্মে তিনি দীক্ষিত হন। ওকে, চলো এবার নেক্সট আসছে শক বংশ। শক বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে মিওস বা মুগ। তার উপাধি ছিল মহারাজা মহত্তম। এবার আসছে ভূমক, অতটা দরকার নেই পড়া, এগুলো মেন্সে আসে, ঠিক আছে, WBCS মেন্সে আসে। কুষাণ বংশটা একবার আমরা চোখ বুলে নিই, চলো। কুষাণ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কে? কুজুল কদফিসেস এবং প্রথম কদফিসেস। তিনি ভারতীয় উপমহাদেশের প্রথম কুষাণ শাসক ছিলেন। ভীম কদফিসেস, জাস্ট একটু দেখে নিবা, তিনি স্বর্ণ এবং তাম্র মুদ্রা চালু করেন। এবার আসছে কনিষ্ক। 78 থেকে 102 খ্রিস্টাব্দ পূর্ব। 78 খ্রিস্টাব্দে তিনি শকাব্দ প্রচলন করেন। এছাড়া তিনি বারাণসী সাঁচি পর্যন্ত তার বিস্তীর্ণ এলাকা করেন। এইটুকু জানলেই হলো, আর কিছু সেরকম দরকার নেই। ঠিক আছে, চলো আজকে এই পর্যন্তই। আর আছে কি দেখি, আর নেই। চলো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।